হুথিদের বজ্রাঘাত, তেল আবিব থেকে রামনের রণক্ষেত্র, ইতিহাসের বুক চিরে আবারও গর্জে উঠল ইয়েমেনের পর্বত থেকে উঠে আসা বজ্র। হুথিরা জানালো ড্রোন, ক্ষেপণাস্ত্র, এমনকি হাইপারসনিক তীর ছুটে গেছে ইসরায়েলের দিকে। একসাথে একযোগে এক অবিশ্বাস্য আক্রমণ, যেন আকাশের বুকে লেখা হলো প্রতিশোধের ঘোষণা। আমরা আঘাত করেছি, তাদের সেই দাবি রণাঙ্গনের ঢাকের মতো বাজল। ড্রোন আর ক্ষেপণাস্ত্র মিলে গড়ল এক অগ্নিঝড়, আর এই ঝড়ে টলমল করে উঠল সেই ভূমি যাকে পশ্চিমারা অদম্য দুর্গ বলে গর্ব করত। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সাহস জোগাতে বলল, আমরা একটি ড্রোন ভূপাতিত করেছি। কিন্তু সত্যি কি তাই? টাইমস অফ ইসরায়েল জানালো, আশ্চর্যজনকভাবে কোনো সাইরেন বাজেনি, কারণ তাদের ভাষায় এটাই প্রোটোকল। অথচ হঠাৎই কেঁপে উঠল নেগেভ মরুভূমির বুক। সাইরেন বাজলো রামন বিমানবন্দরের পাশে। আতঙ্ক ছড়িয়ে পড়ল, এ যেন ডজাভু। মাত্র কয়েকদিন আগেই হুথিদের একটি ড্রোন আঘাত এনেছিল রামন বিমানবন্দরে। তখন তারা বিদ্রুপ করে বলেছিল, ইসরায়েলের আকাশ অজেয়, আমাদের হাতে তো তা ছিন্ন ভিন্ন। ফের তারা আবারও একই লক্ষ্যে বজ্রাঘাত করল, কিন্তু এবার কাহিনী আরো গভীর, আরো নাটকীয়। কারণ এর মাত্র 2 দিন আগে 9 সেপ্টেম্বর দোহায় বোমার ঝড় বইয়ে দিয়েছিল ইসরায়েলি যুদ্ধ বিমান। লক্ষ্য হামাসের শীর্ষ নেতারা, যারা তখন গাজার শান্তি চুক্তির আলোচনায় ব্যস্ত ছিলেন। দোহা, কাতারের রাজধানী, মুসলিম বিশ্বের কূটনৈতিক মঞ্চ, সেখানেই নেমে এসেছিল আগুন। ইসরায়েলের সেই হামলা যেন একটি বার্তা ছিল, আলোচনার টেবিলে বসার অধিকার ফিলিস্তিনিদের নেই। কিন্তু ইয়েমেনের আকাশ থেকে যে প্রতিধ্বনি ফিরল তা ছিল আরো কঠিন। হুথিদের কণ্ঠে গর্জে উঠল, দোহায় হামলা, তবে আমাদের উত্তর শোনো। আর সেই উত্তরে ছিল হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের বজ্রঝড়। হাইপারসনিক শব্দের থেকেও দ্রুত, আকাশ ছিঁড়ে নামা আগুন। এ যেন ভবিষ্যতের যুদ্ধ এসে দাঁড়িয়েছে বর্তমানের দরজায়। ইসরায়েল যার জন্য প্রস্তুত ছিল না। আইডিএফ বলল, আমরা প্রতিহত করেছি, কিন্তু বিশ্বমানব লিখল, বিমানবন্দরের আকাশে সাইরেন বেজেছে, মানুষ দৌড়েছে আশ্রয়ের খোঁজে, সন্ত্রস্ত হয়ে পড়েছে দক্ষিণ ইসরায়েল। আর এই ভয়ই হুথিদের বিজয়ের গান। এ যেন দাবার বোর্ডের নতুন চাল। একদিকে দোহা আঘাত, যেখানে হামাস নেতাদের রক্ত মিশেছে কূটনৈতিক আলোচনায়। অন্যদিকে ইয়েমেন থেকে ছুটে আসা প্রতিশোধ, যেখানে হুথিরা দেখিয়ে দিল, গাজার আগুন নিভে গেলেও প্রতিরোধের মশাল তারা হাতে রেখেছে। তেল আবিব ভাবছিল ইয়েমেন 1000 মাইল দূরে, কিন্তু আজ বোঝা যাচ্ছে দূরত্ব আর ঢাল নয়, আকাশের এই খেলায় হুথিদের ক্ষেপণাস্ত্র পৌঁছে যাচ্ছে সেই মরুভূমিতেও, যেখানে একসময় পর্যটকের ভিড় জমত। ইসরায়েলের জন্য এটি শুধু একটি আক্রমণ নয়, এটি এক প্রতীক, একটি বার্তা, যে বার্তা বলে প্রতিটি আগ্রাসনের উত্তর আছে, প্রতিটি বোমার প্রতিধ্বনি আছে, আর সেই প্রতিধ্বনি আসছে ইয়েমেনের পাহাড় থেকে। হুথিদের এই আক্রমণ আবারও প্রমাণ করল, মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুধু গাজা বা তেল আবিবের ভেতরে সীমাবদ্ধ নয়। এটি এক আঞ্চলিক দাবানল, যেখানে দোহা থেকে সানা, রামন থেকে তেহরান, সবাই যুক্ত হয়ে গেছে একই অগ্নিমালায়। গাজায় যুদ্ধের মধ্যে ইয়েমেন থেকে আমেরিকা ও ইসরায়েলের জন্য ভয়াবহ খবর। হুথিদের প্রতিশোধ আসছে। গাজায় যখন যুদ্ধের আগুন ছড়িয়ে পড়ছে, তখন ইয়েমেনের আকাশে অদৃশ্য শক্তির জন্ম হচ্ছে। হুথি মিলিশিয়া, যারা ইরানের সমর্থনে দাঁড়িয়ে আছে, তারা তাদের প্রতিশোধের অঙ্গীকার নিয়ে একটি ভয়াবহ পরিকল্পনা বাস্তবায়নের পথে। ইয়েমেনের তথ্যমন্ত্রী 4 সেপ্টেম্বর দ্য ন্যাশনালে দেয়া এক প্রতিবেদনে জানিয়েছেন, হুথিরা রাসায়নিক অস্ত্র তৈরির জন্য একটি গোপন কারখানা স্থাপন করেছে এবং এই কারখানাটি পরিচালনা করছে ইরানি বিশেষজ্ঞরা। এই খবর যেন একটি বিপদ সংকেত। তেহরান সরকার ইয়েমেনের নিয়ন্ত্রণাধীন এলাকায় বিষাক্ত উপাদান পাচার করেছে এবং সেই উপাদান এখন হুথিদের হাতে। তাদের অস্ত্রাগারে এখন শুধু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নয়, রাসায়নিক অস্ত্রও যুক্ত হচ্ছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী এই মারাত্মক অস্ত্রগুলো প্রস্তুত করেছে এবং ইসরায়েলকে লক্ষ্য করে তাদের হামলা শুরু করতে প্রস্তুত। দ্য ন্যাশনালের প্রতিবেদন অনুযায়ী মন্ত্রী এরিয়ানি একাধিক সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই মূল্যায়ন করেছেন। হাউথি সন্ত্রাসী মিলিশিয়া ইরানি বিশেষজ্ঞদের সরাসরি তত্ত্বাবধানে এবং ব্যবস্থাপনায় রাসায়নিক অস্ত্র তৈরির জন্য একটি কারখানা প্রতিষ্ঠা করেছে। তিনি বলেন, তেহরান সরকার সম্প্রতি তাদের নিয়ন্ত্রণাধীন এলাকায় ব্যাচে ব্যাচে তাদের তৈরিতে ব্যবহৃত বিষাক্ত পদার্থ পাচার করেছে। তিনি আরও বলেন,
আমাদের নিশ্চিত সূত্র থেকে জানা যায় যে মিলিশিয়া ইতিমধ্যেই সেই মারাত্মক উপকরণ প্রস্তুত করা শুরু করেছে এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোনে স্থাপন করেছে। এটি একটি অত্যন্ত বিপজ্জনক বৃদ্ধি এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। রাসায়নিক অস্ত্র কনভেনশন এবং ইয়েমেন সম্পর্কিত প্রাসঙ্গিক নিরাপত্তা পরিষদের প্রস্তাব, ইয়েমেনি কর্মকর্তা বলেন। হুথিরা শুধু ইয়েমেনের স্বাধীনতার জন্য নয়, বরং এক নতুন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তাদের পরিকল্পনা ইসরায়েল ও আমেরিকা দুটি শক্তিকে এক ভয়াবহ পরিস্থিতির মুখে ফেলে দেবে। তবে সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয় হলো ইরান। যদিও ইরান বারবার ইয়েমেনের সশস্ত্র বাহিনীকে সামরিক সহায়তার অভিযোগ অস্বীকার করেছে, কিন্তু এখন তারা ইয়েমেনের আকাশে এক ভয়ঙ্কর শক্তির জন্ম দিয়েছে। হুথিরা তাদের অস্ত্রাগারে দেশীয়ভাবে তৈরি অস্ত্র থাকার দাবি করলেও বাস্তবে তাদের আকাশে এখন ইরানের সাহায্যে তৈরি নতুন ধরনের ভয়ঙ্কর অস্ত্র। ইরান সমর্থিত আনসার আল্লাহ আন্দোলন, যা হুথি মিলিশিয়ার অন্যতম প্রধান অংশ, এখন আন্তর্জাতিক পরিসরে এক নতুন সামরিক শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে। রাসায়নিক অস্ত্রের ব্যবহার, যা আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ, আজ তারা এই অস্ত্র দিয়ে ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে নতুন এক যুদ্ধের মঞ্চ প্রস্তুত করছে। যদিও হুথিরা নিজেদের অস্ত্র গোপনে তৈরি করার কথা বলছে, তবে এই রাসায়নিক অস্ত্র তাদের শক্তি এবং ভয়াবহতা সম্পর্কে পশ্চিমা বিশ্বকে এক ভয়ঙ্কর বার্তা দিচ্ছে। এবারের উত্তেজনা গাজা উপত্যকার শরণার্থীদের নিয়ে, যেখানে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মিশরকে দোষারোপ করেছেন। তিনি অভিযোগ করেছেন মিশর গাজার মানুষদের যুদ্ধ থেকে পালাতে বাধা দিচ্ছে। নেতানিয়াহুর এই অভিযোগের পর মিশরের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া এসেছে। কায়রোর কর্মকর্তারা বলেন, নেতানিয়াহুর এই মন্তব্য গাজায় অস্থিতিশীলতা সৃষ্টি করছে এবং ইসরায়েল গাজার ধ্বংসের দায় এড়াচ্ছে। মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামি শোকরি এক কঠিন ভাষায় বলেছেন, ফিলিস্তিনিদের কোনোভাবেই বাস্তুচ্যুতি হতে দেয়া হবে না। যে কোনো পরিস্থিতিতেই আমরা বাস্তুচ্যুতি মেনে নেব না। এটি ফিলিস্তিনের অস্তিত্বের জন্য বিপজ্জনক। এটা তাদের শেষ অবলম্বন, শোকরি বলেন। কায়রো সতর্ক করে দিয়েছে যে বাস্তুচ্যুতি মানে ফিলিস্তিনিদের অস্তিত্ব বিলুপ্ত করা, যে মিশর কোনোভাবেই মেনে নেবে না। একই সাথে কাতারও নেতানিয়াহুর মন্তব্যের নিন্দা করেছে এবং বলেছেন যে এই ধরনের মন্তব্য শান্তির প্রচেষ্টাকে নষ্ট করে দেয় এবং দুই রাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ও নেতানিয়াহুর মন্তব্যের তীব্র সমালোচনা করেছে। একে ভ্রাতৃপ্রতিম ফিলিস্তিনি জনগণের অধিকার লঙ্ঘনের জন্য দখলদার বাহিনীর পদ্ধতির সম্প্রসারণ বলে অভিহিত করেছে তারা। এক বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনিদের বিরুদ্ধে দখলদাররা সম্মিলিত শাস্তির নীতি প্রয়োগ করছে। ফিলিস্তিনি জনগণকে তাদের ভূমি ছেড়ে যেতে বাধ্য করতে বা তাদের বৈধ অধিকার কেড়ে নিতে ইসরায়েল সফল হবে না। এই অঞ্চলে সহিংসতার চক্র অব্যাহত রাখার বিরুদ্ধে এবং বিশ্বে এর বিস্তার রোধ করার জন্য ইসরায়েলি দখলদারিত্বের চরমপন্থী ও উস্কানিমূলক নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হতে হবে। নেতানিয়াহু নিজের পক্ষে যুক্তি দিয়েছেন। তিনি বলেছেন, এটা মানুষের মৌলিক অধিকার, যে কেউ যুদ্ধের সময়েও চলাচল করতে পারে। তিনি দাবি করেছেন যে গাজার অর্ধেক জনগণ উপত্যকা ছেড়ে যেতে চায়, কিন্তু তার মতে মিশর তাদের বাধা দিচ্ছে কারণ তারা রাফা সীমান্ত বন্ধ করে রেখেছে। কিন্তু মিশর এসব অভিযোগ অস্বীকার করে এবং বরং ইসরায়েলকে গাজায় গণহত্যা, খাদ্যাভাব এবং মানুষের দুর্দশা সৃষ্টি করার জন্য অভিযুক্ত করেছে। মিশরের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েল হামাসকে দায়ী করে, কিন্তু আসল কথা হচ্ছে ইসরায়েল গাজার সাধারণ জনগণের উপর হামলা চালাচ্ছে। এদিকে সিনাই অঞ্চলে শরণার্থী প্রবাহের আশঙ্কায় মিশর গাজার সীমান্ত আরও কঠোর করেছে। তারা একটি শক্তিশালী প্রাচীর এবং অতিরিক্ত বাহিনী বসিয়েছে যাতে সীমান্তে কোনো শরণার্থী প্রবাহ না ঘটে। মিশর জানিয়েছে তারা গাজার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক চাপ তৈরি করতে থাকবে যতক্ষণ না ইসরায়েল তাদের অবস্থান পরিবর্তন করে। এই বিতর্কটি এখন বিশ্বজুড়ে খবরের শিরোনাম। একদিকে নেতানিয়াহু, যা শান্তির পথে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে, অন্যদিকে মিশর ও কাতার, যারা ফিলিস্তিনের অধিকার রক্ষায় আপোষ করতে রাজি নয়। বিশ্ব এখন তাকিয়ে কবে এই সংঘর্ষের সমাধান আসবে আর শান্তি প্রতিষ্ঠা হবে। আন্তর্জাতিক চাপ বাড়ছে, পরিস্থিতি আরও উত্তপ্ত হচ্ছে এবং এই লড়াই শুধু গাজার নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের জন্য একটি বড় প্রশ্ন নিয়ে দাঁড়িয়েছে।
2025 সালের জুন মাসের এক তীব্র প্রাণঘাতী 12 দিনের যুদ্ধের মাঠে দাঁড়িয়ে ইরান আর তার বিপক্ষে দুই বিশ্ব শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। তাদের উদ্দেশ্য ছিল একটাই, ইরানের পারমাণবিক ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা সক্ষমতা ধ্বংস করা। কিন্তু তাদের সব প্রচেষ্টা ব্যর্থ হলো। ইরান নিজেকে অটল, দৃঢ় এবং অপ্রতিরোধ্য হিসেবে তুলে ধরল। ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি ঘোষণা করলেন, শত্রুরা ইরানের পারমাণবিক সক্ষমতা, ক্ষেপণাস্ত্র শক্তি ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে আক্রমণ চালিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। পারমাণবিক শক্তি একটি দেশীয় প্রযুক্তি, এটি ধ্বংস করা অসম্ভব, বললেন তিনি। 12 দিনের এই ভয়ঙ্কর যুদ্ধের সময় ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র একযোগে ইরানের শক্তিকে ধ্বংস করতে চেয়েছিল। তারা পারমাণবিক স্থাপনাগুলোতে আঘাত হানে, বেসামরিক নাগরিকদের হত্যা করে এবং সিনিয়র কমান্ডারদের লক্ষ্যবস্তু বানায়। তবে তাদের সমস্ত প্রচেষ্টা নস্যাৎ হয়ে যায়। ইরান তার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা অক্ষত রেখে শত্রুদের ভয়াবহ আক্রমণকে প্রতিহত করেছে। যুদ্ধের শেষের দিকে ইরান আরও শক্তিশালী আক্রমণ চালায়, যা শত্রুদের ক্ষেপণাস্ত্র ঢালকে চ্যালেঞ্জ করে। ইরান ঘোষণা করেছে, শত্রু আমাদের আক্রমণ বন্ধ করার চেষ্টা করেছে, কিন্তু তাদের সব কৌশল ব্যর্থ হয়েছে। ইরানের পারমাণবিক প্রযুক্তি, তার ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ছিল দেশের নিজস্ব বিজ্ঞান ও প্রযুক্তির ফল, এবং ইরান জানত তার এই শক্তি বিশ্বের কোনো শক্তি ধ্বংস করতে পারবে না। শত্রুদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়েছে, কারণ ইরানের পারমাণবিক সক্ষমতা এক দেশীয় প্রযুক্তি, যা কোনো শত্রু সহজে ধ্বংস করতে পারে না, বলেছেন সেনাপ্রধান। ইরানের দুর্দান্ত কৌশল। 12 দিনের যুদ্ধের মধ্যে এক উল্লেখযোগ্য ঘটনা ছিল, ইরান তার প্রতিরক্ষা শক্তি প্রদর্শন করার পাশাপাশি প্রতিশোধ হিসেবে দ্রুত প্রতিক্রিয়া জানায়। কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইরান তার শক্তির চিত্র স্পষ্ট করে। এটি পশ্চিম এশিয়ার সবচেয়ে বড় মার্কিন সামরিক বিমান ঘাঁটি, যেখানে হামলার মাধ্যমে ইরান জানিয়েছে তাদের প্রতিরক্ষা এক কঠিন দেয়াল। এই প্রতিশোধ হামলার পর ইসরায়েল যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়, আর ইরান নিশ্চিত করে যে তারা তার স্বদেশকে রক্ষার জন্য সর্বদা প্রস্তুত থাকবে। এই যুদ্ধের পর ইরান শুধু সামরিক দিক থেকেই নয়, আঞ্চলিক এবং কূটনৈতিক দিক থেকেও শক্তিশালী হয়েছে। ইরান ও ইরাকের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করা হয়। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি বলেছেন, বর্তমান পরিস্থিতির মধ্যে ইরান ও ইরাকের সম্পর্ক আরও বাস্তব এবং কৌশলগত হওয়া উচিত। এছাড়া ইরানি নিরাপত্তা প্রধান আরও যোগ করেন, ইরান আর ইরাক একে অপরের শক্তি। আমরা একসাথে থাকলে এই অঞ্চলের স্থিতিশীলতা এবং নিরাপত্তা আরও শক্তিশালী হবে। এই বার্তাটি শুধু ইরান এবং ইরাকের জন্য নয়, পুরো মধ্যপ্রাচ্যের জন্য একটি বড় বার্তা। ইরান পুরো অঞ্চলের শক্তির এক মডেল হিসেবে দাঁড়িয়ে আছে। উন্নত প্রযুক্তির স্যাটেলাইট উন্মোচন করল ইরান। আকাশ ছুঁয়ে নতুন শক্তির ঘোষণা। আকাশের বুক যেন হয়ে উঠল নতুন যুদ্ধক্ষেত্র। সেখানে যার উপস্থিতি, যার চোখ, যার প্রযুক্তি, সেই ভবিষ্যতের নিয়ন্ত্রক। আর এবার সেই নিয়ন্ত্রণের খেলায় নিজের শক্তি দেখিয়ে দিল ইরান। 30 অগস্ট তেহরানের মহাকাশ গবেষণাগারে যখন উদ্ভাসিত হল কাউসার-1 নামের উন্নত প্রযুক্তির স্যাটেলাইট, তখন মনে হলো এ যেন আরেকবার ইরান নিজের অদম্য শক্তির পতাকা উড়িয়ে দিল মহাশূন্যে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের উপমন্ত্রী এবং মহাকাশ সংস্থার প্রধান হাসান সালারিয়ে। তার কণ্ঠে ভেসে উঠছিল গর্বের সুর। ইরান শুধু স্যাটেলাইট বানাচ্ছে না, বানাচ্ছে আস্থা, বানাচ্ছে স্বপ্ন, বানাচ্ছে আগামী দিনের শক্তি। তিনি ঘোষণা দিলেন, কয়েক মাসের মধ্যেই দেশীয়ভাবে নির্মিত দ্বিতীয় মডেল মহাশূন্যে ভেসে উঠবে। এক দুরন্ত দৃশ্য, যেখানে ক্ষণিকের নীরবতার পর আকাশ চিরে ঝলসে উঠবে নতুন প্রযুক্তির আলো। গত বছর রাশিয়ার সোয়ুজ লঞ্চার ব্যবহার করে কাউসার-1 এবং হোদদ উপগ্রহগুলো সফলভাবে কক্ষপথে স্থাপন করেছিল ইরান। 1 বছরেরও কম সময়ে আবার আপগ্রেড করা সংস্করণ নিয়ে হাজির তারা। এবার আর কেবল পরীক্ষামূলক নয়, এবার পূর্ণাঙ্গ শক্তির প্রদর্শনী। নতুন সংস্করণের ওজন 50 কিলোগ্রাম। সেটি উঠবে 500 কিলোমিটার উচ্চতায় সূর্য সমকালীন কক্ষপথে, আর সেখানে থেকে নজর রাখবে রিমোট সেন্সিং, কৃষির নিখুঁত মানচিত্র, ইন্টারনেট অফ থিংস, এমনকি কৌশলগত পর্যবেক্ষণে। ইরান আর শুধু ভূখণ্ড রক্ষার খেলোয়াড় নয়, সে এখন মহাশূন্যেরও প্রহরী। হাসান সালারিয়ে জানান, কাউসার হলো ইরানের বেসরকারি খাতের তৈরি প্রথম পর্যবেক্ষণ স্যাটেলাইট। এ যেন আরও এক বিপ্লব, কারণ মহাকাশ শিল্পে বেসরকারি অংশগ্রহণ সাধারণত সীমিত, কিন্তু ইরান সেখানে পথ খুলে দিল।
এই চ্যালেঞ্জ গ্রহণ করেছে ওমিদ ফাজা কোম্পানি। তাদের হাত ধরেই ইরান প্রমাণ করছে প্রযুক্তি কেবল সরকারের নয়, জনগণেরও শক্তি হতে পারে। দ্বিতীয় সংস্করণে যুক্ত হয়েছে উন্নত ইমেজিং, টেলিযোগাযোগ পেলোড, ডেটা ম্যানেজমেন্ট কোড আর নতুন অ্যালগোরিদম। সবই আগের মিশনের অভিজ্ঞতার আলোকে। এক কথায় এটি শুধু একটি স্যাটেলাইট নয়, এটি হলো ইরানের প্রযুক্তিগত বিবর্তনের প্রতীক। ইরান স্পষ্ট জানিয়ে দিল তাদের লক্ষ্য শুধু একটি নয়, বরং ধারাবাহিক উৎক্ষেপণ। আগামী 10 বছরের রোডম্যাপ ও সপ্তম উন্নয়ন পরিকল্পনার অধীনে একাধিক উপগ্রহ মহাশূন্যে পাঠাবে তারা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় ইতিমধ্যে বেসরকারি খাতকে উৎসাহিত করতে কাজ শুরু করেছে। শিগগিরই আরও দরপত্র ডাকা হবে, যাতে আরও কোম্পানি যুক্ত হতে পারে। ভাবুন তো, একসময় যাদের মহাশূন্যের দরজায় ঠেকানো হয়েছিল নিষেধাজ্ঞার দেয়াল দিয়ে, তারাই আজ মহাশূন্যে শক্তির পতাকা তুলছে। ইরান যেন বলছে দুনিয়াকে, যত বাধাই দাও, আমরা থামব না। আকাশও আমাদের জন্য সীমানা নয়। মাটির নিচে ক্ষেপণাস্ত্র, আকাশে ড্রোন, আর এখন মহাশূন্যে স্যাটেলাইট। ইরান যেন শক্তির নতুন ত্রিমাত্রিক প্রতীক। এই দৃশ্য সিনেমার মতো, কিন্তু এটি বাস্তব। এবং সেই বাস্তবতাই ইরানি আজ মহাশূন্যে ঘোষণা দিচ্ছে তারা আর পিছিয়ে নেই, বরং এগিয়ে যাচ্ছে এমন পথে যেখানে প্রতিদ্বন্দ্বীরাও শঙ্কিত হয়ে তাকিয়ে থাকবে আকাশের দিকে। একদিনে 3টি আক্রমণ, হুথিদের প্রতিশোধমূলক পদক্ষেপ যা ইসরায়েল দেখতে পায়নি। ইসরায়েল নিজের শক্তিতে বিশ্বে এক শক্তিশালী নাম। যখন অপ্রত্যাশিত আক্রমণের মুখোমুখি, তখন আকাশ থেকে একটি নতুন যুদ্ধের সুরে গুঞ্জন শোনা যায়। 24 ঘন্টার মধ্যে একে একে 3টি আক্রমণ, যার প্রতিটি একটি প্রতিশোধের অধ্যায়, যা পূর্বের শান্তির ধারণাকে তছনছ করে দেয়। এটি ছিল হুথি বিদ্রোহীদের প্রতিশোধের আক্রমণ, যারা জানিয়ে দিল তাদের জন্য যুদ্ধ শুধু অস্তিত্বের লড়াই নয়, বরং প্রতিটি ক্ষত, প্রতিটি রক্তের বিনিময়ে তারা ফিরে পাবে তাদের দাবি। এরা শুধুমাত্র যোদ্ধা নয়, বরং এক জাতির প্রতিশোধের প্রতীক। ক্লাস্টার বোমা, ক্ষেপণাস্ত্র এবং নির্ভীক বিদ্রোহ। প্রথম আক্রমণটি শুরু হয়েছিল ক্লাস্টার বোমা নিয়ে, এক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র যা আছড়ে পড়েছিল ইসরায়েলের সীমার বাইরের একটি খালি জায়গায়। কিন্তু তারপরই আসলো দ্বিতীয় আঘাত। ইয়েমেন থেকে আসে একটি ক্ষেপণাস্ত্র যা ধারণা করেছিল আরও ভয়াবহ ক্লাস্টার বোমা ওয়ারহেড। এটি ধ্বংস হয়ে যায় আইডিএফ এর হাতে। তবে যে জ্বালা তাদের হৃদয় ছিল, তা একে অপরকে প্রতিশোধের নতুন প্রেরণা দেয়। 24শে আগস্টে প্রথমবারের মতো হুথিরা ইসরায়েলের দিকে ক্লাস্টার বোমা ওয়ারহেড সহ একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল। তখনও ইসরায়েলি বাহিনী তাদের শক্তি প্রদর্শন করেছিল, কিন্তু গিনাটনের একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হলেও বড় কোনো ক্ষতি হয়নি। এখন সারা বিশ্ব জানতে পারল এদের প্রতিশোধ এখনো অব্যাহত। একটি নতুন ইরানি অভিযান। তাদের নেতাকে হত্যার পর হুথিরা নরকের দরজা খুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। সানায় হুথি নেতৃত্বের ওপর এক আঘাতে ইসরায়েল তাদের মন্ত্রিসভার অধিকাংশ সদস্যকেই নিশ্চিহ্ন করে দেয়। কিন্তু হুথিরা থেমে থাকে না। গাজা সংঘাত যখন উত্তপ্ত হয়ে উঠেছিল, তখন তারা লোহিত সাগরের জাহাজগুলোকে লক্ষ্য করে। একে অপরের দিকে আছড়ে পড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো যেন ইতিহাসের নতুন ধারাবাহিকতা তৈরি করেছিল। হুথি বিদ্রোহী এক প্রতিরোধের শক্তি। যুদ্ধ যে সবসময় শেষ হয় না, সারা বিশ্ব জানে। কিন্তু এই মুহূর্তে হুথি বিদ্রোহীরা যুদ্ধের ধারণাকেই নতুন করে সংজ্ঞায়িত করেছে। ইসরায়েলকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছে, যে কোনো শক্তি যদি পৃথিবীর সীমানার বাইরে চলে যায়, তাহলে একদিন তারা নিজেকে সে শক্তির পরিণতি হিসেবে দেখতে পাবে। যুদ্ধের এই দৃশ্যের মাঝে হুথি বিদ্রোহী হয়ে উঠেছে এক অনড় নায়ক, যে কখনো হারবে না, যতই অগ্নি পরীক্ষা আসুক না কেন। একটি শক্তিশালী প্রতিশোধের সুর। এখানে কেবল ক্ষেপণাস্ত্র বা বোমাই নয়, সারা বিশ্ব দেখতে পাবে যে প্রতিশোধের অগ্নিকুণ্ডে আগুন ছড়িয়ে পড়েছে। গাজার সঙ্গে তাদের সংহতি, তাদের জোরালো প্রতিক্রিয়া, এগুলো এক নতুন গল্পের সূচনা। ক্যারিবীয় আকাশে এক ডানার ছায়া। নীল জলরাশির উপর দিয়ে বয়ে যায় এক অদৃশ্য সাইরেন। কোথাও শীষ, কোথাও শপথ। আর ঠিক সেখানেই এক কারখানা, দরজা খোলা নয়, চোখ খোলা। মারাকাইয়ের এ লিবার্তাদোর ঘাঁটি। নামের ভেতর স্বাধীনতা, প্রাচীরের ভেতর গোপন। ইরানি নকশা, ইরানি নির্দেশ, ইরানি বিশেষজ্ঞদের কাঁধে কাঁধ রেখে দাঁড়িয়ে আছে ভেনেজুয়েলার ড্রোন স্বপ্ন। কিন্তু
স্থানীয়দের প্রবেশ অনুমতি ছাড়া নিষেধ, যেন মাঠে ঘাস আছে কিন্তু স্পর্শ নেই। 2006-এ এই চুক্তি হয়েছিল। কারাকাস হাত বাড়িয়েছিল, তেহরান ধরেছিল। কুদস এভিয়েশন কিট পাঠিয়েছে, ভেনেজুয়েলার প্রকৌশলীরা প্রশিক্ষণ নিয়ে ফিরে এসেছে। তারপর শুরু গোয়েন্দা ড্রোন, সশস্ত্র ড্রোন, কামিকাজে ড্রোন। এক একটি যেন নিঃশব্দ ফরওয়ার্ড, দৌড়ে যায়, জালে বল চেপে ধরে, আর স্টেডিয়াম স্তব্ধ। ইরানের শক্তি এখানে দেখা যায় কর্তৃত্বে। মানচিত্রের সীমানা ছাড়িয়ে সিস্টেম চলে। কারখানার রিমোট কন্ট্রোল যেন তেহরানের হাতে। ভেনেজুয়েলার শ্রমিক, তারা মাঠের খেলোয়াড়, কিন্তু ট্যাকটিক্স বোর্ড অন্য কারো। যে সূত্র কথা বলে সে বলে, আমাদের পক্ষে একা সম্ভব ছিল না, আজও নিয়ন্ত্রণ তাদের। এটা শুধু সহায়তা নয়, এটা আর্কিটেকচার। আরেক পাশে কথার ভেতর কথা, বেসামরিক নামে সামরিক ছায়া, সাইকেলের কারখানা, ট্রাক্টরের কারখানা, নাম ভিন্ন, নকশা একই, খোলস ভিন্ন, হৃদয় ড্রোন। শেভেজ একদিন আমেরিকান শক্তিকে চ্যালেঞ্জ করার অস্ত্র খুঁজছিলেন, এখন সেই সন্ধ্যার উত্তর যেন আকাশে গুনগুন করে। তারপর টুইস্ট, আন্তর্জাতিক জলসীমা। গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী মার্কিন জাহাজ জেসন ডানহাম উপর দিয়ে উড়ে যায় ভেনেজুয়েলার 2 সামরিক বিমান। ঘোষণায় আসে উস্কানি। শব্দটি মাঠে ঢুকে পড়ে বদলি খেলোয়াড়ের মতো। ওয়াশিংটন সতর্ক করে, স্বর তীক্ষ্ণ, বাক্য ছোট। এ সময়ে ক্যারিবীয় সাগর হয়ে উঠে এক বিশাল স্টেডিয়াম। ঢেউগুলো দর্শক, বাতাস ধারাভাষ্যকার। ইরান, ভেনেজুয়েলা, যুক্তরাষ্ট্র, 3 দল, এক টুর্নামেন্ট। ট্রফি অদৃশ্য, প্রভাব দৃশ্যমান। ইরানিরা প্ল্যানে আঁকে, ভেনেজুয়েলা মাঠ দেয়। আমেরিকা নজরদারি করে দূর দূরান্ত থেকে। এই খেলায় বলের বদলে উড়ে বেড়ায় ড্রোন, আর স্কোরবোর্ডের সংখ্যার বদলে জমে ওঠে স্নায়ুচাপ। কিন্তু প্রশ্ন থেকে যায়, কারখানার ভেতরে ঠিক কি চলছে? নতুন প্রজন্মের কামিকাজে, নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক নজরদারি, নাকি শুধু পুরনো পরিকল্পনার নতুন রং? ইরানের শক্তি এখানে শুধু প্রযুক্তি নয়, ধৈর্য, নকশা, নেটওয়ার্ক। কুদসের বাক্স থেকে শুধু যন্ত্রাংশ বেরোয় না, বেরোয় কৌশলও। মার্কিন জাহাজ পাহারা দেয়, ভেনেজুয়েলার বিমানের ডানা কাঁপে, আর দূরে রাডারের পাতায় এক বিন্দু আলো নড়ে। এই ম্যাচে জয় পরাজয় ঘোষণার আগে আরেকটি মুহূর্ত। ক্যামেরা জুম আউট করে, আকাশ, সমুদ্র, কারখানা, ধোঁয়া, অদৃশ্য কোরাসকায়। শান্তি যদি আসে, প্রযুক্তি হবে আশ্রয়। যুদ্ধ যদি ডাকে, প্রযুক্তি হবে তলোয়ার। এটাই ক্যারিবীয় সন্ধ্যা, ইস্পাতের নীরব সিম্ফনি। আর বিশ্ব দর্শক সারি থেকে শ্বাস আটকে দেখি পরের পাস কার, পরের দৌড় কত লম্বা, আর হেডলাইনে কোন দেশ, কোন ড্রোন, কোন ডাক।